চলতি অর্থ বছরে ৬২,০০০ কোটি টাকা ও আগামী অর্থ বছরে ৬৫,০০০ কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরে গতকাল বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। শতাংশের হিসাবে বর্তমান মূল্যের চেয়ে এই বৃদ্ধির হার প্রায় ১৭ থেকে ২১%। এই প্রস্তাবের একদিন পর আজ বৃহস্পতিবার গণশুনানিতে অংশ নিয়ে ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৬ থেকে ১০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিতরণ কোম্পানিগুলো বলছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের পরিচালন ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর এসব ঢালাও প্রস্তাবের তীব্র বিরোধিতা করে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছে, বিদ্যুৎ খাতে লুটপাটের দায় গ্রাহকের কাঁধে চাপানো ছাড়া মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। বরং এই খাতে অনিয়ম, দুর্নীতি আর অপচয় রোধ করা গেলে বিদ্যুতের দাম উল্টো কমানো সম্ভব। বিদ্যুতের দাম বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকেও বলা হচ্ছে, সবাই শুধু সরকারের মুনাফা নিয়েই ভাবছে, অথচ মানুষ যে মরে যাবে তার কোনো খেয়াল নেই। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর জন্য মূল্য বৃদ্ধি কি একমাত্র উপায়? বিদ্যুতের দাম বাড়বে না কিন্তু ভর্তুকি কমবে, এমন কি কোনো উপায় আছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, বিদ্যুতের দাম আবারও বাড়তে পারে সেরকমই একটা আশঙ্কা আমরা শুনতে পাচ্ছি। নির্বাচনের পরপর বর্তমান সরকার আগামী অন্তত 2 বছর বিদ্যুতের দাম বাড়াবেন না বলে সেই রকমই একটি কথা বলেছিলেন, কিন্তু সারা বিশ্বে আসলে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি, সেই প্রেক্ষাপটে সরকার আসলে সেই অঙ্গীকার থেকে সরে আসতে বাধ্য হচ্ছে বলে কি আপনি মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ, আমাদের সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আমি যদি খুব ব্যাখ্যা না করে উত্তর দেই, আমার মনে হয় ওইটা সরকার যেটা ঘোষণা দিয়েছে সেটা সে রক্ষা করছে না। ইচ্ছা করলে রক্ষা করতে পারত, কারণ যখন এ ধরনের ঘোষণা বা চিন্তা আসে তখন তো সম্ভাব্য সমস্যাগুলো কি কি সেটা সরকারের না জানার কথা না, এটা একটা কথা। কারণ এই যে জ্বালানি তেলের দাম ওঠানামা, এটা হইতেই পারে। আর একটা হচ্ছে বড় খবর যে তারা যখন এই কথাটা বলল তখন কে না জানে যে আমাদের এই জ্বালানি খাতকে যেভাবে নানাভাবে আর্থিক অনেক বেশি খরচের খাত হিসাবে পরিণত করা হয়েছে, এই সংকট আছে। সুতরাং ওইটা তারা প্রতিশ্রুতি সরে আসতে বাধ্য হয়েছে আমি তা মনে করি না। বরঞ্চ আমি বলবো যে তারা এক্ষেত্রে কিভাবে বিগত দিনের সংকট মোকাবেলা করা যায়, তারা যদি আমাদের দেশীয় বিশেষজ্ঞ তাদের সহ অন্যদের সাথে কথাবার্তা বলতো, তাহলে বিকল্প পথ পেত। আমি খালি বোঝার জন্য বলি, দেখেন আমরা এই কথাটা তাদেরকে বারবার বলার চেষ্টা করেছি। এইটা না শুনে আমি খুব পরিষ্কার করে বলি, আসলে সরকার একটা ইচ্ছা করছে দাম না বাড়াইলে হবে না, টাকা চাই, এবং জনগণের পকেট কেটে তার মাথার উপর দিয়ে টাকা নিতে হবে। এইটা হচ্ছে তার মাথায় ঢুকছে। ঢোকার পরে কোম্পানিগুলোকে বলছে তুমি প্রস্তাব দাও, এবং এইখানে আমাদের বিআরসি তার তো কাজই এইটাই যে তখন এইটা করে একটা বুদ্ধি টুদ্ধি বাইর করবে। এরা যদি বলে কথার কথা 10 টাকা বাড়াও, সে তখন এটা মিনিমাইজ করে বলবে আচ্ছা 10 টাকা দরকার নেই, এইটা বাড়াইলাম আর কি। এইখানে কোনো যুক্তি টুক্তির ধার তারা ধারে না। সুতরাং এটা তারা করছে, যার জন্যে আমরা এইবারের অন্য যে কোনো সময়ের তুলনায় এইবার যে গণশুনানিতে অংশ নিলাম গত 2 দিন ধরে, আজকে সহ আর কি, গতকাল এবং আজকে, আমরা কিন্তু প্রথমে যে কথাটা বলেছি এটা বোঝার জন্য বলি, সেটাই আমাদের প্রধান কথা। সেটা হচ্ছে যে আমরা মনে করি, আমরা অনেকদিন ধরে এটা কাজ করি, বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, যদি আলাপ আলোচনা করা যেত তাহলে বিদ্যুতের দাম কিভাবে অতীতে যে সংকটগুলো হয়েছে উত্তরণ করে কমানোর দিকে কিভাবে যাওয়া যেত, এই পথ দেখানো যেত। বাংলাদেশের বিশেষজ্ঞ সহ অন্যরা আমরা দেখাতে পারতাম বলে আমরা মনে করি। যুক্তিতর্ক দিয়ে গ্রহণযোগ্য হবে কিনা পরের ব্যাপার, কিন্তু এটা করবে কে? বিআরসি এর আগে আমরা কিন্তু অনেক আগেই একটা জোর জুলুম করে একটা গণশুনানি করাইছিলাম, কিন্তু পরে তারা কি বলে এটাকে যে অন্তর্ভুক্তই করে নাই লিখিত। কেন? কারণ তাদের আইন এইটা নাই। যার জন্য আমরা প্রথম দিন বলেছি যে আপনি আগে আইন পরিবর্তন করেন। এত বড় একটা অভ্যুত্থানের পরে আপনি সংবিধান সংস্কারের কথা বলতেছেন, তা বিআরসির আইন সংস্কার করবেন না কেন? এইটা করে জনবান্ধব আইন করেন, এবং একজন ভোক্তাও কথার কথা ক্যাবের পক্ষ থেকে যদি প্রস্তাব করা হয় যে দাম কমানোর জন্য গণশুনানি করা হোক, তাহলে সে নিয়ে এটা আলোচনা করুক, তখন আমরা প্রমাণ করার চেষ্টা করবো এটা করা যাবে কিনা। আমরা প্রথমে সেটা দিয়েই শুরু করেছিলাম, কিন্তু তারা এটা শোনে নাই। তারা পুরনো ধাঁচ অব্যাহত রেখেছে, এবং আমরা যে আলামত বুঝতে পারছি তাতে যে কোনোভাবে গভর্নমেন্ট
কিছু না কিছু দাম বাড়িয়েই একটা জনগণের কাছ থেকে একটা বিরাট অংশ টাকা নেওয়ার চেষ্টা করবে। আমি খালি তুলে ধরি আপনাকে বোঝার জন্যে। আমরা যেটা বলেছি যে এই ধরনের যখন গণশুনানি এই ধরনের প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়, তার তো একটা প্রধান কাজ হচ্ছে জনস্বার্থ রক্ষা করা। যেমন প্রথম দিন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে প্রস্তাব করছেন, আপনারা কোনো ইকোনমিস্টদের সাথে বা কারোর সাথে কথা বলে কি এটা করেছেন যে কিভাবে এই যে দাম বৃদ্ধি হলে তার প্রতিক্রিয়া জনগণের কাছে কি পড়বে? ওনারা কি উত্তর দিয়েছেন জানেন? বলছেন না, আমরা করিনি। প্রসঙ্গক্রমে আরেকটা বলি, এটা ইন্টারেস্টিং, আগের তুলনায় এইবার বিআরসির টেকনিক্যাল কমিটি এইবার কিন্তু প্রথমে গতকাল যে বাল্ক মূল্য বৃদ্ধি, সেখানে কত টাকা বৃদ্ধি করবে বলে নাই। তারপর উনি বলছে যে সরকার কি পরিমাণ ভর্তুকি দেবে তার উপরে নির্ভর করবে। তা আমরা বিআরসিকে জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি তো স্পেসিফিক প্রস্তাব করতে পারলেন না, তাহলে আপনার এই আলোচনার দরকার কি? আপনি সরকারকে জিজ্ঞেস করেন যে ভাই কয় টাকা বাড়াবো আর বাড়াবো না। তাহলে সেই জায়গায় চলে গেলাম। তা গণঅভ্যুত্থানের যে গণশুনানির যে দৃষ্টিভঙ্গি, সেটাই তো প্রতিফলিত হচ্ছে না। এইরকমের আরেকটা ছোট্ট, সরকার আসলে কি চাইছে এবং জনগণ আসলে কি চাইছে, সেই জায়গাটিতে একটা সমন্বয়ের তো একটা বড় অভাব রয়েছে। কিন্তু যে বারবার আসলে আমরা ভর্তুকির কথা বলছি, কিন্তু সরকারও যখন বলেন তখন বলতে হচ্ছে যে বিদ্যুতে তাদেরকে একটা বিশাল বড় ভর্তুকি দিতে হচ্ছে। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে আসি। ভর্তুকি যদি কমাতে হয় তাহলে তো আমাকে শুরুটা করতে হবে ভর্তুকি আমাকে কেন দিতে হচ্ছে সেই জায়গাটি থেকে। যদি আমি সেই জায়গাটিতে আসি, আরেকটা প্রশ্নের সাথে চলে আসে, ভর্তুকিটা আসলে কোথায় যাচ্ছে, যৌক্তিকতা কতটুকু, এই প্রশ্নটা সুরাহা কি আজ পর্যন্ত বাংলাদেশের সরকার করতে পেরেছে? ধন্যবাদ। এখন বাংলাদেশ সরকার বলতে কোন সরকার? কারণ এর মধ্যে আমরা এই সমস্যা নিয়ে আমরা প্রায় 5 বছর আছি। তাহলে আমরা বলতে হবে আওয়ামী লীগ সরকার ছিল, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আর এখন এই সরকার। হ্যাঁ, তো কে কি করলো এবং কিভাবে আমরা এখানে আসলাম, এটা একটু বিশ্লেষণ করা দরকার। দেখেন, আমাদের এই যেটা বলি আমরা, এই যে এক্সেস পাওয়ার প্ল্যান্ট করে, প্লাস আমরা যে নিজের গ্যাসটা অনুসন্ধান করি নাই, হ্যাঁ, প্লাস আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কন্টিনিউ করলাম, হ্যাঁ, তাহলে আপনি দেখেন সবগুলাই, হ্যাঁ, আমাদের এক্সপেন্স যেটা বলি এটা বাড়িয়ে দিচ্ছে। তো এইটা তো আমরা 5 বছর ধরে কথা বলছি। সরকার বলতে যারা আছে নীতি নির্ধারক, তারা বলছে হ্যাঁ আমরা এগুলো দেখছি, আমরা এগুলো সরাবো, এগুলো করব, কিন্তু করে না একদম স্পষ্টভাবে। হ্যাঁ, আওয়ামী লীগের সময় তৌফিক ইলাই এবং তখনকার মন্ত্রী বলেছিল যে আমরা 22 সালের মধ্যে আমরা এই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সব সরিয়ে দেব। হ্যাঁ, সব সরিয়ে দেব। হ্যাঁ, একটাও সরানো হয়নি, সবই রয়ে গেছে। প্লাস আশ্চর্য হলেও সত্যি যে ইন্টারিম গভর্নমেন্টও ওগুলাকে ব্যবহার করলো। এখন কেন ব্যবহার করছে? এই গভর্নমেন্টও ব্যবহার করছে, এরাও কিন্তু একটাও সরাচ্ছে কেন? কারণ এখন আমাদের সিস্টেমটাকে যেভাবে করা হয়েছে আছে, এগুলো সরালেই আপনার লোডশেডিং বাড়বে। তা আমি বললাম না, আমি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করবো না, এগুলা ভেরি এক্সপেন্সিভ, আপনি সরান, ইমিডিয়েটলি দেখবেন লোডশেডিং এখন তো অনেক হচ্ছে, আরও বেড়ে যাবে। আবার এমনিতেই লোডশেডিংয়ে তো জনজীবন বিপর্যস্ত অবস্থাতেই আছে। সরকার জ্বালানির পর্যাপ্ত মজুত থাকার কথা বারবার বলছে, কিন্তু বাস্তবে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আসলে চাহিদা অনুযায়ী জ্বালানি কেন সরবরাহ করতে পারছে না? এখন যে সরকার যেটা বলছে জাল পর্যাপ্ত আছে, এটা তো কনটেক্সটে বলেছে, এই যে মধ্যপ্রাচ্যের যে গোলমালটা হচ্ছে এবং আমাদের তরল জ্বালানি, হ্যাঁ, ডিজেল এগুলার কথা বলেছে। তারা কথা কখনোই বলে নাই যে জ্বালানি যথেষ্ট আছে এই বিদ্যুতের জন্য। বিদ্যুতের জ্বালানির সমস্যা দুটো। একটা হচ্ছে যে এই গ্যাস, আমাদের গ্যাস যতখানি লাগবে দেশে, হ্যাঁ, আমরা টাকা থাকলেও, ডলার থাকলেও আপনি আনতে পারছেন না। কেন? আমার ফিল্ড থেকে উঠছে একটা অ্যামাউন্ট, আর আমি ইম্পোর্ট করে আনছি, বাট ইম্পোর্ট আমি এর থেকে বেশি করতে পারছি না, কারণ আমাদের যেটা লাগবে, যেই জিনিসটা FSRU যেটা বলি, ওটা নাই আমাদের। একটা পাইপলাইনে ছিল, ওইটা যেহেতু ওটা সামিট কোম্পানির, তো ওই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথেই ওটাকে না করে দিয়েছে, কোনো কিছু না দেখেই। হ্যাঁ, তা আমরা বলেছিলাম এটা করেন না, এটা আপনাদের দেশেরই ক্ষতি হবে, কিন্তু তারা আর কোনো শুনবে না, এটা ইমিডিয়েটলি বাদ দিচ্ছে। তাহলে দেখেন, আপনার গ্যাস, আমাদের 12,000 মেগাওয়াটের গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট আছে। হ্যাঁ, আমরা এখন রিসেন্টলি ব্যবহার করছি মাত্র 4,000 মেগাওয়াট। হ্যাঁ, কারণ আমাদের এখন বেশ অনেকখানি গ্যাস দিতে হচ্ছে শিল্পে। তো আমার পাওয়ার প্ল্যান্ট আছে, আমি ব্যবহার করতে পারছি না, কারণ আমার জ্বালানি নাই। হ্যাঁ, তো জ্বালানির নিশ্চয়তা আছে, এটা ডেফিনেটলি জন্য সত্যি না, কি বলে এই পাওয়ারের জন্য আর কি, গ্রিড পাওয়ারের জন্য। কয়লার ব্যাপারটা একটু অন্যরকম। এই কয়লা কিন্তু খুব এফেক্টেড হয় না এই মধ্যপ্রাচ্যের এটার কারণে, তো কয়লাটা আনতে পারে তারা।
বাট ওইখানে অনেক জটিলতা আছে, বাট ওইখানেও ডলার দেওয়ার ব্যাপার আছে। কিন্তু কয়লাটা মোটামুটি আমরা যেটা লক্ষ্য করছি এই গত এক মাস ধরে ভালো রকম তারা আনছে এবং কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলো চলছে, প্লাস আদানি থেকেও আসছে। এবং এই বছর আমরা 17,400 মেগাওয়াট রিচ করেছি জেনারেশন। খারাপ না, ইট ইজ ভেরি গুড এতগুলো সমস্যার মধ্যেও। সো কথা হচ্ছে যে আমাদের যে বিদ্যুতের ব্যাপারটার মধ্যে আমাদের অনেক রকম জটিলতা রয়ে গেছে। সেই জটিলতাগুলো আসলে সাধারণ মানুষ হিসেবে তো সবার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু যদি আসলে একেবারে সাধারণ গ্রাহক হিসেবে আমি চিন্তা করি, এইচ.এম. শফিকুজ্জামান আপনার কাছে আসি, বর্তমান মূল্যের চেয়ে যে বৃদ্ধির কথা চিন্তা করা হচ্ছে সেটি শতাংশ হিসেবে প্রায় 17 থেকে 21%। আওয়ামী লীগের আমলের দিকে যদি আমি তাকাই, 1.5 দশকে পাইকারি পর্যায়ে 12 বার এবং খুচরা পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এরপরেও লোকসান ভর্তুকি কমেনি, বারবার শুধু বিদ্যুতের দামটা বাড়ানো হয়েছে এবং সাধারণ জনগণের উপর সেই চাপটা পড়েছে। এই চাপটা আসলে বাড়ানো হয়, বিদ্যুতের দামও বাড়ানো হয়, কিন্তু বিলের সাথে সাথে যে বিলটা আমরা দিচ্ছি, যে বাড়তি বিলটা আমরা দিচ্ছি, সেই বাড়তি বিলের সাথে বাসার আলোর গতি বা বৈদ্যুতিক পাখার গতিটা কি বাড়াতে পারছি? না, আসলে আপনি যে তথ্য দিলেন যে 62,000 কোটি টাকা ভর্তুকি, এই 62,000 কোটি টাকার যে ভর্তুকি আমি কতটুকু ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, এবং আমাদের এজাজ ভাই বললেন, উনি তো এই বিষয়ে গবেষক, আমাদের তুহিন ভাই, প্রিন্স ভাই উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনাদের কথা বললেন। আমরা ক্যাবের পক্ষ থেকে স্পষ্ট 6টা পয়েন্ট দিয়েছি এবং এটা কিন্তু আমরা লিখিত আকারে দিয়েছি এবং এই দুটো শুনানিতেও আমরা এটা উপস্থাপন করেছি। ফর্মুলাটা হচ্ছে কি, আমি জনবান্ধব সরকারের কথা বলছি, জনগণের কথা। এই যে গণশুনানি হতো না, এখন গণশুনানি হচ্ছে, কিন্তু এই গণশুনানিতে যে বক্তব্যগুলো, মানে আমরা তো নাগরিকদের পক্ষ থেকে এই কথাগুলো বলছি, সেটা কতটুকু রিফ্লেকশন করছে। এখন 30,000 মেগাওয়াট আমার বোধহয় এখন উৎপাদন ক্যাপাসিটি আছে, সবগুলো যতগুলো প্ল্যান কাছাকাছি। আমাদের এখন হাইয়েস্ট পর্যায়ে, বা আমাদের এখন যেহেতু সামার চলছে, সেখানে আমাদের 16 থেকে 17,000 মেগাওয়াট ডিম্যান্ড। তাহলে এই যে আমরা প্রায় ডাবল যে আমি সক্ষমতা করলাম, এই ইয়েগুলো প্ল্যানগুলো যে বসিয়ে রাখলাম, আমার তো ইনভেস্টমেন্ট হয়ে গেছে। ইনভেস্টমেন্টের জন্য আমার যে এটার জন্য যে লোন শোধ করতে হচ্ছে, সেই তো এই 62,000 কোটি টাকার মধ্যে। তাহলে সরকার কি প্ল্যান করতে পেরেছিল যে আমার কতটুকু ডিম্যান্ড, সেই অনুযায়ী আমি প্রজেকশনটা করি? এটা গেলো একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা হলো, আপনার একটা পাওয়ার প্ল্যান্ট আসতে ধরেন আপনি 3 বছরের একটা প্রকল্প নিলেন, সেখানে যদি 6 বছর লেগে যায়, তাহলে যে বাড়তি 3 বছর যে অতিরিক্ত লাগলো, সেটার কস্টটা কি এই 62,000 কোটি টাকার মধ্যে ধরেছে? এর বাইরে যেটা আছে সেটি হলো যে আপনার যে ইয়ের কথা বলা হলো, যে আমাদের কয়লার কথা বলা হলো, আমাদের ফার্নেস অয়েল, আর একটা হলো এখন তো অ্যাটমিক পাওয়ার আসছে, এটা যদিও এখনও ইয়েতে যায়নি, গ্রিডে আসেনি। আপনি এই যে আমাদের ফুলবাড়ি ইয়েতে যে আমার কয়লা আছে, সেটা কি আমি উত্তোলনের জন্য কোনো প্ল্যান করেছি কিনা? সেখানে এলাকায় আমরা কি সারফেসে করব নাকি আমি ডিগিং করে করব? তাই এইগুলো তো আনতে হবে। আরেকটা যে জায়গাটা আছে, যে বাপেক্সকে আমরা কেন শক্তিশালী করিনি? আমার এখানে যে গ্যাসগুলো আছে মাটির নিচে বা আমাদের অফশোরে যেটা আছে, এখন চুক্তি হচ্ছে কি আমরা জানি না, আমেরিকাতে গিয়ে চুক্তি হয়েছে যে জ্বালানিটা তারা তাদের দায়িত্বে দেওয়া হয়েছে। এখন আমরা কত কষ্টে আমরা এই জ্বালানিটা নিতে হবে, যেটা কাপকো বা আমাদের ইউরিয়া সার কারখানার যে অভিজ্ঞতা, এটা তো ভালো অভিজ্ঞতা না। এখন একটি সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, আমরা তো তার কাছে প্রত্যাশা করতে পারি যে এই 62,000 কোটি টাকা ভর্তুকি আমি সিস্টেম লস কত পার্সেন্টে, তাতে কত টাকা আমি অতিরিক্ত দিচ্ছি, আমি গভর্নেন্স ইস্যু, এই যে আপনার এখানে লুটপাট যেগুলো চলছে, সেটা কি কোনো জায়গায় বন্ধ হয়েছে বা এখানে কি সরকারের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এইগুলো তো প্রশ্ন। এখন আপনি যেটা ট্যাক্সেশনটা করছেন, আপনি 20% বাড়াচ্ছেন বা ইয়ে করছেন, সেটা টোটালি আপনার কনজিউমারদের উপরে দিচ্ছেন। এখন এই যে সাধারণ জনগণ, সাধারণ জনগণ কেন আসলে মূল্যটা বাড়ছে, সেটা পেছনের কারণগুলোও বোঝেন না। তাই সেইখানে আমার বক্তব্যটা হলো যে এই যে ভর্তুকির কথা বলা হচ্ছে, ভর্তুকির জন্য আমরা যারা এটা এনেছে, এবং আপনি দেখেন ডিস্ট্রিবিউশন লাইন, আপনি পাওয়ার প্ল্যান্ট করেছেন, আপনি ডিস্ট্রিবিউশন লাইন করেন নাই, পাওয়ার প্ল্যান্টটা যে বসিয়ে রেখেছেন 1,000 কোটি, 2,000, 5,000 কোটি টাকা দিয়ে, তাহলে এইটা তো আপনার কখনই আপনার ব্রেক ইভেনে আসবে না। আমি পায়রার কথা উদাহরণ দেবো। পায়রাতে আপনার 650 মেগাওয়াটের বোধহয় 2টা ইউনিট করা হয়েছে, এবং সেটা আপনার একটা ইউনিটের কয়লা আসে আর একটা ইউনিট বসে রাখে, এবং অলরেডি চাইনিজদের সাথে যে কন্ট্যাক্ট, সেটা আরও 2 বছর আগে আপনার অলরেডি তাদের কন্ট্যাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আমি পাওয়ার প্ল্যান্ট থেকে আমি শুধু ডিস্ট্রিবিউশন লাইনের জন্য আমি আনতে পারিনি। তাহলে ওখানে যে হাজার কোটি টাকা যে বিনিয়োগ করা হলো, সেই বিনিয়োগটা দিয়ে আপনি কখনোই তো আপনার এই ভর্তুকি কাভার করতে পারবেন না। তাহলে এইটার যে আমার প্ল্যানিং, এইটার মধ্যে যে আপনার যে কি বলবো, যে
লিকেজগুলো আছে বা যেখানে গভর্নেন্স ইস্যু আছে সেগুলো বন্ধ করলে তো আমার কোনো ভর্তুকি দিতে হয় না। তো এইখানে কেন আমি ফোকাস করছি না? মানে শুধু ভর্তুকি না, উল্টো মানে বিদ্যুতের দাম কমানো সম্ভব সেটিও আপনারা বলছেন, বা ব্যবসায়ীরাও সেই কথা বলেছেন। এবং আসলে কি সম্ভব? মানে অবশ্যই সম্ভব। আপনি দেখেন, আমি জানি না, আমার যেটুকু মনে পড়ে যে 10% আমার অল্টারনেটিভ সোর্স থেকে, যেটা আমাকে সোলার থেকে, এটা বোধহয় 2022 পর্যন্ত আমাদের একটা কাট আপ ডেট ছিল। আমি যদি 10%ও যদি সোলার করতে পারতাম, তাহলে আমার তো আসলে এই যে এখন যে চাপটা আছে, আমার যেহেতু ফুয়েলের ক্রাইসিস আছে, এই চাপটা তো থাকতো না। বিদ্যুৎ কেন্দ্র অনেক কম লাগতো, আমার কম লাগতো, অনেক কম লাগতো। এখন আমি কি করছি, ইভেন আপনার আমাদের যে পিডিবির যে আপনার কস্ট এবং আমাদের যে কুইক রেন্টাল, যে আপনি এখনো কেন কুইক রেন্টাল চলবে, এই যে কুইক রেন্টাল, এই কুইক রেন্টাল কবে কুইক থেকে আপনি সরকারের আসলে বেশ কিছু সিদ্ধান্ত আছে, যে সিদ্ধান্তগুলোর কারণে আমরা বিদ্যুতের মূল্যটা কমাতে পারছি কুইক না। রেন্টাল আর তেল ভিত্তিক একই জিনিস, মানে যখন আসলে মূল্যটা কমিয়ে নিয়ে আসা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন, সেই সময়টাতে বারবার আমরা শুধু গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তেই দেখছি। এটাই কি আসলে একমাত্র সমাধান? মানে সরকার কি অন্তত এটা কি একমাত্র সমাধান মনে করে কিনা? এই প্রশ্নটি রেখে একটা বিরতিতে যেতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রহিন হোসেন প্রিন্স, বারবার আসলে লোকসানের কথা শুনি আমরা, এবং সেই লোকসানটিকে এড়াতে গ্রাহক পর্যায়ে বারবার মূল্যটাকে বৃদ্ধি করা হয়। সেই মূল্য বৃদ্ধিটা কি একমাত্র সমাধান? মানে এর আশেপাশে যখন আপনারা আলোচনা করছেন, তখন আপনারা তো বারবার বলছেন অন্যান্য অনেক সমাধানের সুযোগ আছে বাংলাদেশে। সেই সুযোগগুলোর দিকে কেন কখনো কেউ যাচ্ছে না? সবাই শুধু বারবার সেই মূল্যটাকে বৃদ্ধি করাকেই একমাত্র সমাধান কেন মনে করে? আচ্ছা, আমি প্রথমে বিষয়টাকে এইভাবে বলি যে ধরেন একটা আমাদের রাষ্ট্রে আমরা যারা সাধারণ জনগণ আছে, যদি তাদের ক্রয় ক্ষমতা যথাযথ থাকতো, তখন তাহলে বেশি টাকা দিয়ে দিক, তাহলে তো ওই কোশ্চেনটা হতো না। কিন্তু আপনার এটা তথ্য কি জানেন? আমাদের যত ওই যে প্রায় 4 কোটি কত গ্রাহক আছে, তার মধ্যে প্রায় 2 কোটির মতো গ্রাহক হচ্ছে 1 কোটি 66 না 67 লক্ষ হচ্ছে আরইবির এবং বাইরেও কিছু। চিন্তা করেন, 1 কোটি 60 লক্ষের উপরের কথা বললাম। তারা 0 থেকে 50 ইউনিট ব্যবহার করে, 0 থেকে 75 ইউনিট ব্যবহার করে প্রায় 77 লক্ষ। তার মানে 2-2.5 কোটি মানুষ হচ্ছে দরিদ্র। এরপরে যদি আপনি 0 থেকে 200 ইউনিট ধরেন, 1 কোটি 32 লক্ষ মানুষ ব্যবহার করে। এবার গ্রাহক, সরি গ্রাহক আমি ভুল বলছি, গ্রাহক। এইবার তাহলে আপনি চিন্তা করেন, এইবার আপনি শুনবেন, এইবারে তারা টাকা খালি ওই যে আপনি রেট বাড়ানো না, আগের যে স্ল্যাব সিস্টেম, তাতে করে 200 ইউনিট ধরেন একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত 200 ইউনিটের মতো ব্যবহার করে। কিন্তু 200 ইউনিট করলে এর আগে যে টাকাটা তারা দিতে পারত, যদি এখনকার দাম না বাড়ায়, ওই টেকনিক্যাল কমিটি বলছে তার বিদ্যুৎ বিলই 170 টাকার উপরে বেড়ে যাবে। এটা টেকনিক্যাল কমিটির বক্তব্য, আমার বক্তব্য না। আর বাড়াইলে বাড়বে। তার মানে আমি বলছি, এইবার আপনি আসেন, তাহলে ধাক্কাটা আপনি কিন্তু খালি জনগণ না, মানে এই জনগণ কি সইতে পারে? আপনি কাঁধে 10 মণ বোঝা দিলেন, সইতে তো পারবো না, চেরা চিপটা হয়ে যাব। তাহলে সরকারের বরঞ্চ তারা যদি অন্য সামলাইতে না পারে, তাহলে সাবসিডি দিতে হবে। কোত্থেকে দেবে সেই যুক্তি যদি জানতে চাই বলবো, না তো ওইদিকে ঢুকবো না। বরঞ্চ জনগণের পকেট কাটার এই যে টেকনিক্যাল বুদ্ধি, দাম বাড়ানোর বুদ্ধি, স্ল্যাব বাদ দেওয়ার বুদ্ধি এবং অন্য জায়গা থেকে তাকে সরে আসতে হবে। যেমন আজকে যার জন্য আমরা বলেছি, বরঞ্চ উচিত হচ্ছে 0 থেকে 75 ইউনিট ব্যবহার করা প্রায় 2 কোটির উপরে যে গরিব মানুষ, তাদের ফ্রি দেওয়া যাবে কিনা সেই বিবেচনা করা। এই চিত্রটা আমরা উল্টো দেখি। আমি একটু এই প্রশ্নটা আসলে করতে চাইছিলাম, প্লিজ। লোডশেডিংটা যখন হয়, আমরা কিন্তু আসলে শহরের বিশেষ করে খুব এলিট শ্রেণীর যে জায়গাগুলোকে আমরা কাউন্ট করে থাকি, সেই জায়গাগুলোর চেয়ে গ্রামে যে প্রান্তিক পর্যায়ে যে গ্রাহকটি আছে, সেখানে কিন্তু লোডশেডিং সবসময় বেশি দেওয়া হয়। সেটি কেন? মানে শহরের মানুষের বা গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো, গুরুত্বপূর্ণ যেখানে অঞ্চলগুলোতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসবাস করেন, তাদেরকে বিদ্যুৎ সরবরাহ সচল রাখবার জন্যে। আমাকে এক কথা যদি উত্তর বলেন, শাসক যারা আছে তারা দেখে যে তার বিরুদ্ধে বিক্ষোভ কারা করতে পারে, কারা হচ্ছে কি বলে যে ওপিনিয়ন পুল করে, তাদেরকে আগে শান্ত রাখি। এই কাজটার জন্যই তারা গরিব মানুষের উপরে নিষ্পেষণ করে। এবং এই দাম বাড়ানোর টাকা দেখবেন যে গরিব মানুষকে বলবে, আরে বেটা তুমি জানো এই বিদ্যুতে কত খরচ পড়ে, সে তো কোনো যুক্তি তর্ক দিতে পারবে না, এই কারণেই করে আছেন প্রত্যেককেই বহন করতে হচ্ছে। মানে এখানেও যদি আসলে এই বৈষম্যটা হয়, এবং বিদ্যুৎ যদি আমি যে সেবাটি আমার পাওয়ার দরকার, সেই সেবাটি গ্রাহক হিসেবে আমি পাচ্ছি না, কিন্তু আমি মূল্য বৃদ্ধির যেই চাপ, সেটা আমাকে দিনের পর দিন বয়ে বেড়াতে হচ্ছে। এই প্রস্তাবগুলো আসলে যৌক্তিকতাটা বিবেচনা করে কেন করা হয় না কখনো? না, প্রথম যে বিষয়টি হলো যে সরকার তো তার 31 দফা আছে, তার সোশ্যাল সেফটি নেটের অনেকগুলো কাজ দেখছি। সোশ্যাল সেফটি নেট কেন করছে সরকার? অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীকে আপনার সাপোর্ট দেওয়ার জন্য। আপনি বিদ্যুতের দাম বাড়াবেন, যেটা প্রিন্স ভাই যে তথ্য দিল, উনি কিন্তু বলেছে গ্রাহকের কথা।
প্রায় 2.5 কোটি গ্রাহক, দ্যাট মিনস হলো আপনার প্রায় যদি 4 জন বা 5 জনও যদি ধরেন প্রায় অর্ধেকের বেশি লোক, অর্থাৎ 10 কোটি লোককে আপনি কি করছেন যে একদম প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎটা ব্যবহার করছে। এই বিদ্যুতের দাম যদি বাড়ানো হয় তার যে এক্সট্রা কস্ট হবে তার সেটা কি সোশ্যাল সেফটি নেটের সাথে সাংঘর্ষিক নয়? আপনাকে সরকার কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে। মূল্যস্ফীতি এখন আপনার প্রায় ট্রেনের ঘরে, আপনার দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে, কিছুদিন আগে আপনি তেলের দাম 20% বাড়ানোর ফলে পরিবহনের ইম্প্যাক্টটা এবং আমাদের দ্রব্যমূল্যের দামের উপরে সরাসরি ইম্প্যাক্ট পড়েছে। সিলিন্ডার গ্যাসের দাম আপনি 40% বাড়ালেন এবং সেই 1950 টাকায় কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না, সেটা এখন 2200 টাকায় কিনতে হচ্ছে। তাহলে একটা পরিবারের শুধু সিলিন্ডার গ্যাসের জন্য তাকে অতিরিক্ত প্রায় 1000 টাকা অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। তাহলে আমি সোশ্যাল সেফটি নেটের, আমি ফ্যামিলি কার্ডের কথা বলছি, আর এইখানে আমি যেটা প্রান্তিক প্রত্যেকটা মানুষকে যেখানে ইফেক্ট করছে সেটার সাথে আমার তো এই ব্যবস্থা তো যাচ্ছে না। এই কারণে যে জিনিসটা হলো যে সরকার, হ্যাঁ, তাকে অনেক কিছু বিবেচনা করতে হয়, অনেক কিছু কনস্ট্রেইন আছে, তাকে অনেক চাপের মধ্যে থাকতে হয়। তাকে বাজেট যখন করতে হয় সেই বাজেটের আপনার অ্যালোকেশন, আমার রেভিনিউ কালেকশন সব কিছু তাকে বিবেচনা করতে হয়। আবার মানে বিদ্যুৎ খাতে একটা বড় ধরনের লুটপাট হচ্ছে, কিংবা বিদ্যুৎ আমি তো ওই জায়গাটাই বলছি যে এই লুটপাটটা আমি আগে বন্ধ করি। হ্যাঁ, সেই দায়টা এবং গ্রাহকের কাছে আপনি সবাই এখানে ট্যাক্স দিচ্ছি আমরা, এবং এই যে আমি যে কথা বলছি মোবাইলে, সেটার উপরে 56% ট্যাক্স আছে, মানে সরকার কেটে নিচ্ছে। তাহলে আমি যে ট্যাক্স দিচ্ছি, আমি কেন এই যে লুটপাট তন্ত্রের কথা যেটা বললেন, এটা তো সবার কাছে স্পষ্ট। সেই জায়গাটা আমি তো কোনো পদক্ষেপ আমরা দেখতে চাই, আমরা দেখি নাই, সেটা দেখি নাই এটা বলে তো আর লাভ নেই, যেটা পাস্ট। কিন্তু আমি তো এখন দেখতে চাই যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কয়টা লোকের চাকরি গেছে, এই যে যা হচ্ছে। এবং এই যে একটা যেটা আছে যে আপনি যে বললেন যে প্রকল্প দেখেন, আপনি যখন প্রকল্পর ডিউরেশনটা বেড়ে যায়, এটা তো আমার এফিসিয়েন্সির ব্যাপার। তখন কি হচ্ছে যে আপনার এটার যে কস্টটা বেড়ে যায়, এটা তো সব সরকারের জনগণের ট্যাক্সের উপরে যাচ্ছে। আমার এই কারণেই যে বিষয়টা, বিদ্যুতের দাম বাড়ানো মানে আমার মানুষের উপরে অতিরিক্ত যে তার খরচের ভার নিতে হবে, সেই জায়গাটায় সে কি কোথায় কম্প্রোমাইজ করবে? তার বাচ্চার লেখাপড়ায় কম্প্রোমাইজ করবে, সে তার বাচ্চার চিকিৎসায় কম্প্রোমাইজ করবে, এবং তার বাচ্চার জনজীবনের উপর আসলে একটা বড় প্রভাব পড়তে যাচ্ছে। অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, লুটপাটের দায়টা আসলে গ্রাহকের কাছে চাপানো হয়, আবার সেই গ্রাহককেই বোঝানো হয় যে আমরা আসলে এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে এই মূল্যটা বৃদ্ধি করলাম। সেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহটা আসলে কোথায় যায়? না, এটা তো ধরেন ইয়ে নর্মাল যেটা হয় যেসব ক্ষেত্রে, যে একটা গভর্নমেন্ট, উনি যেটা বললেন, যারা সবচেয়ে বেশি ভোকাল, হ্যাঁ, যারা বেশি চেঁচামেচি করতে পারে, যাদের ক্ষমতা আছে, তাদেরকেই বিদ্যুৎটা দেবে, এবং যারা কম ধরেন ক্ষমতা সম্পন্ন, তাদেরকে ডিপ্রাইভ করলে তারা বেশি চেঁচামেচি করবে না। তো সেইভাবেই আর কি লোডশেডিংটা হয়। আমি খালি একটা জিনিস বলি যে আমাদেরকে অলসো বাস্তবতা একটু দেখতে হবে। মানে অনেক দোষ আমরা দিতে পারি এর আগের সরকার, এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু বাস্তবতা আমাদের এগেনস্টে কিন্তু কাজ করেছে। দেখেন, এখন বিদ্যুতের দাম যেটা বলছে পিডিবি, এর মধ্যে ওনারা যেটা বলছে সব কিছু আছে, উনি যেটা বললেন সব কিছু আছে, সেটা নিয়ে বিদ্যুতের দাম পড়ে 12 টাকা। ঠিক আছে, এটা ওদের হিসাব। এর মধ্যে অফকোর্স আপনি অনেক কিছু বার করতে পারেন, যে সিস্টেম লস আছে, এটা তোমার সব কিছু ইনক্লুড করে, হ্যাঁ 12 টাকা। তারা কালেক্ট করছে 7 টাকা, রাইট? ঠিক আছে, একটা গ্যাপ হলো 5 টাকা। এই 5 টাকা যদি আমি অন্য কোনোভাবে, যে কোনোভাবে পূরণ করতে পারতাম, তাহলে কিন্তু বিদ্যুতের দাম বাড়াতে হয় না। এখন সরকার এই 5 টাকাটা যে গ্যাপটা যে হয়েছে, কেন? প্রথম জিনিস হয়েছে যে আমরা এইসব যখন প্ল্যানিং করা আরম্ভ হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, তখন টাকার যে ছিল এগেনস্ট ডলার, সব কিছু কিন্তু ডলারে এখানে হিসাব। এই পাওয়ার সেক্টরে 86 টাকা ছিল, সেটা এখন 122 টাকা হয়ে গেছে। তাহলে 40% বিদ্যুতের দাম বাড়ার কারণ কিন্তু একদম স্ট্রেট অ্যাওয়ে ডলার, যে ডলারটা এখন এটা কি করবে? এটা আমাদের যখন কখনো কমে, তখন কি বাংলাদেশে এমন না, ডলার আমার জানার মতো কখনোই কমেনি, তেলের দাম, ডলারের দাম কমেনি, বাট এগুলো তো সবকিছু চুক্তি ডলারে জিনিসপত্র বাড়ানো হয়, তখন বাংলাদেশে আমরা দেখি সবসময় মূল্যটা বৃদ্ধি পায়। কিন্তু সেই না, আপনি তেলের কথা বলছেন, আমি বলছি ডলার, না আমি ডলারের কথা বলছি। মানে আমার কথা হচ্ছে এইসব সব চুক্তিগুলো তো ডলারে, বুঝছেন না? আমি যে পাওয়ার প্ল্যান্ট করছি, করছি, সব কিছু ডলারে, ঠিক না? তো ডলারের কারণে আমাদের সব কিছু, মানে আমি যদি 12 টাকা থেকে 40% কমিয়ে দিই আপনাকে,
হ্যাঁ, তাহলে আপনি যত পাবেন এই যে সেটা হচ্ছে এই ডলারের কারণে। এইটা একদম ভাগ্য, আমি বলবো নাথিং উই ক্যান ডু। এটা বাংলাদেশ, আপনি দেখেন ইন্ডিয়া কি হচ্ছে এই মুহূর্তে জানেন, ওরা যেটা টেলিভিশনে আলাপ হচ্ছে 100 টাকা হবে নাকি, 96 অলরেডি পার হয়ে গেছে, বুঝছেন তো? 96 টাকা, ইট ইজ ভেরি গুড টাইম টু গো টু ক্যালকাটা, যদি আমরা ভিসা পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এখন 96 হয়ে যাচ্ছে ওদের, ওরাও ধরে রাখতে পারছে না। সো এগুলার একটা ইম্প্যাক্ট আছে। তারপরে আসেন, আপনি বিদ্যুৎ তৈরি করছিলাম আমরা আমাদের নিজস্ব গ্যাস দিয়ে, ঠিক আছে, যেটা দাম পরে আমাদের বিদ্যুৎ তৈরি করলে 4 টাকা 5 টাকা 6 টাকা। আর তারপরে আমি এটাকে এই অবহেলা করে আমি চলে গেলাম এলএনজি। তাহলে আপনি চিন্তা করেন এই দুটো দিয়েই তো 5 টাকার হিসাব চলে আসে। টেকসই সমাধানে নানান রকমের পথ আছে, শুধু আসলে আমরা ভর্তুকি বাড়িয়ে দিচ্ছি বা ভর্তুকি কমানোর জন্য আসলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি তো একটা টেকসই পথ হতে পারে না। সেই টেকসই পথটা আসলে ওইটা হতে পারে। এই আলোচনায় ফিরবো, আরেকটা বিরতি নিতে চাই। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। এইচএম শফিকুজ্জামান, এই যে আসলে আমরা বারবার বলছি যে শুধুমাত্র আমরা ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছি, এবং এটা কোনোভাবে আসলে টেকসই পথ হতে পারে না। টেকসই সমাধানটা আসলে কি করে আমরা এর একটা টেকসই উপায় খুঁজে পাবো? উৎপাদন খরচটা আসলে কমানো সম্ভব কিনা? প্রথম হলো যে এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনা কি আগামী 5 বছর পরে কি একই আলোচনা থাকবে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যে হ্যাঁ, আমার যে প্রবলেমগুলো, এটা আমি এই প্রবলেমগুলো আমি জানি। এখন এখান থেকে আমি কীভাবে ওয়ে আউটটা কি, সেই জায়গাটা ভাবতে হবে। যেমন ধরেন আপনি সোলারের কথা বললাম, আমাদের যে সোলার প্ল্যান্ট, এটা আমি জানি এক্সপেন্সিভ, আমার যে জায়গা কম, কিন্তু এখনও তো বড় বড় বোধহয় আসছে আমাদের চর এলাকায় যেগুলো আসছে। এটা কি হলো আপনার সাস্টেনেবল, যতটুকু করতে পারতাম ততটুকু তো করি না, এবং এটা সাস্টেনেবল। অর্থাৎ আমি যদি সোলারে যদি এই ইনভেস্টগুলো করতাম, যে প্ল্যান্টগুলো বসিয়ে না রেখে, আমার কিন্তু সেখানে কিন্তু আমার একবার ইনভেস্টমেন্ট কস্ট যেটা আছে, এরপরে কিন্তু আর কোনো কস্ট। আবার এই জায়গাটাতে বেসরকারি খাতের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের যে অসম চুক্তিগুলো আছে, সেটি নিয়েও একটা সমালোচনা। এরপর আরেকটা জায়গায় দেখেন, আপনার ইন্ডাস্ট্রিগুলো, যেহেতু আমি একসময় শ্রম সচিব ছিলাম, এই জন্য বলি, ইন্ডাস্ট্রিগুলোকে আমি গ্যাসের ক্ষেত্রে কী হলো, দাম বাড়ানো হলো এবং বলা হলো যে তাকে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হবে। একইভাবে বিদ্যুতের তাদের কিন্তু ইন্ডাস্ট্রি আর বিদ্যুতের কিন্তু অনেক হাই কস্টে, এবং সেখানে বলা হলো যে আনইন্টারাপ্টেড আপনার বিদ্যুৎ দেওয়া হবে। কিন্তু তাকে কি করতে হচ্ছে, তাকে যেটা 24 ঘন্টা আপনার রান করতে হবে যে ইন্ডাস্ট্রি, তাকে কিন্তু ব্যাকআপ, এবং সেটা কিন্তু রিয়াল টাইমে। অনেকগুলো ফ্যাক্টরিতে আমি জানি শুধু জেনারেটরের যেহেতু আপনার একটা পজ থাকে, সেখানে তাকে আপনার ব্যাটারি দিয়ে চালাতে হচ্ছে, অর্থাৎ লেড ব্যাটারি এনে সেখানে ব্যাকআপ নিতে হচ্ছে, কারণ তাকে রিয়াল টাইমে আপনার মানে কোনো আনইন্টারাপ্টেড থাকতে হবে। এখন আপনি বলেন যে বিদ্যুতের কস্টটা বেশি দিচ্ছে, কিন্তু 6 ঘন্টা যদি আপনার তার লোডশেডিং থাকে, তাকে জেনারেটর দিয়ে বা ওই ব্যাকআপ দিয়ে তার যে কস্টটা যে বেড়ে যাচ্ছে, এটা তো আমার টোটাল আমার উৎপাদনে আপনার কস্টে পড়ছে, এবং সেখানে আমি যেটা এক্সপোর্টের ক্ষেত্রে আমি কম্পিটিটিভ হারাচ্ছি। আর দেশে আমরা যে কনজিউমার গুডস থেকে শুরু করে আমাদের যে রিফাইনারি, সেখানে কিন্তু আমাকে যে কোনো আশেপাশের দেশের থেকে আমাকে কিন্তু হাই প্রাইসে সব কিছু কিনতে হচ্ছে। তাই এই একটার সাথে কিন্তু একটা লিঙ্ক, এবং বিদ্যুৎ এবং জ্বালানি, এটা এমন দুটো আইটেম যেটা হলো আমাদের ইকোনমির এমন কোনো এরিয়া নাই যেখানে আপনার আঘাত করবে না। এখন সেইখানে যে জিনিসটা হলো যে আমাদের নেক্সট প্ল্যানটা কি, নেক্সট প্ল্যানটা হলো আমাদের ভুল হয়েছে, আমরা আর ভুল করতে চাই না। এইখানে যে জিনিসটা হলো যে আমাদের সাস্টেইনেবল যে কথাগুলো বলা হচ্ছে, যে রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে, বা আদার যেখানে আছে সেখানে আমাকে সাপোর্ট দিতে হবে। এবং এখানে এই যে আপনি যে ভর্তুকি দিচ্ছেন, এই ভর্তুকি আসলে কি আপনার ওই যে সোশ্যাল সেফটি নেটের একটা পার্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় এখন যেটা আছে যে যেমন আপনি ঢাকা সিটিতে বিদ্যুৎ দিতে হচ্ছে, কিন্তু আমার ওই যে গ্রামের যে গরিব কৃষকটা যে সেচটার জন্য আপনার ধানটা উৎপাদন করে, সেইখানে কিন্তু আমি ডিসক্রিমিনেট করছি। এই জায়গাটিতে রহিন হোসেন প্রিন্স, আজকে আমরা গণশুনানিতে আপনাকে বলতে দেখেছি, আপনি বলেছেন যে বিদ্যুতের দাম বাড়ানোর যে সুপারিশ করা হচ্ছে, সেটার সাথে জনগণের স্বার্থ দেখা হয়নি, তাই এই গণশুনানি বাতিল করা হোক। খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এই বিদ্যুতের মূল্য বৃদ্ধিটা সরাসরি ভোক্তা পর্যায়ে এবং উৎপাদন খাতে একটা বিরাট বড় প্রভাব ফেলতে যাচ্ছে। সেখানে আসলে এই মূল্যস্ফীতির সময়টাতে জনগণের কাঁধে আসলে এই চাপটা চাপিয়ে দেওয়াটা কতখানি যৌক্তিক হচ্ছে? না, এটা তো যে সময় আমরা কথা বলছি একেবারেই অযৌক্তিক। কারণ আপনি দেখেন ইন্ডিকেটারগুলো দেখেন, আমি অন্য জায়গায় বাদ দিলাম, অন্তর্বর্তীকালীন সময় কী হয়েছে, কলকারখানা বন্ধ হয়েছে, বেকারত্ব বাড়ছে। এখানে আমাদের শফিক ভাই বলেছেন যে কিছুদিন আগে এই যে এলপিজির দাম বাড়ানো অন্যান্য বিষয়ে
এই যে আমি জনগণ বলতে নিম্নবিত্ত মধ্যবিত্তই প্রধানত বলছি, তার ঘাড়ে যে লোড চেপেছে সেটা কিন্তু সম্ভব না। এখন আপনি হয়তো কেউ বলতে পারে যে ভাই দাম বাড়লে কি কেউ বিদ্যুৎ বন্ধ রাখবে? এখন কথাটা বলতে, অসুস্থ হলে জমি বেচে মানুষ তার চিকিৎসা করে না, ধার করে না। তো পরিস্থিতি তাই। তাহলে সরকারের দায়িত্বশীলতা কি? সরকারের দায়িত্বশীলতা এই জন্য বলেছি, এইটা বাড়ানোর কথা বলেন না, আপনি বরঞ্চ ভোক্তা সহ অন্যদের সাথে সেখানে কথা বলেন, উল্টো দাম বিকল্প কমানোর পথ একটা আমরা দাবি দেখি। তুলেছিলেন হ্যাঁ, ওই জন্য আমি বলছি, এই জন্য আমি সেটা কি বলছি এই বাস্তবতায় সম্ভব? মনে করি আমরা যদি না পারি, আমি আজকে এটাও বলেছি যে আমরা এখানে আমাদের ডক্টর শামসুল আলম সহ ভোক্তা অধিকার সহ দীর্ঘদিন ধরে যে পদগুলো করছে, এজাজ স্যার আছেন, যে আমরা ঠিক ইমিডিয়েট কি করতে পারি, আমরা কয়েকটা পদক্ষেপ নেই, সেই পদক্ষেপ নিয়ে ইমিডিয়েট এইটা কোত্থেকে আসতে পারে। কারণ আমরা এখনও সময় নাই বলে আমি এটা বলতে পারছি না যে আমাদের অনেক ক্ষেত্র আছে, ধরেন এই যে আমদানি কয়লা যখন করা হয়, অন্য কিছু করা হয়, যেভাবে তার রেটগুলো দেখানো হচ্ছে, আপনি আরও বেশি ক্যাপাসিটি চার্জ অন্যান্য বিষয়গুলো এখনও যেগুলো আছে, যে সেইগুলো অনেক কিছুর যদি অবসান আমরা করতে পারি, তাহলে কিন্তু এখনও আমাদের সাশ্রয়ী ধারে আগায় যাওয়া সম্ভব। এবং আমাদের প্রজেকশনটা যদি ঠিক থাকে, তাহলে সাময়িক একটা পেইন সেটা সরকারই নেবে অন্য জায়গা থেকে তার ভর্তুকি বাদ দিয়ে। কারণ সে তো ধরেন ক্ষমতায় আসার পরে কি প্রথম কাজটা করছে কি, গরিব মানুষকে কার্ড দেওয়া সহ অন্যান্য কাজ সে করছে না। তা সেইটা যদি সরকারের মূল দৃষ্টিভঙ্গি হয়, তাহলে ওই কাজ করবে। দাম যদি বাড়াইতে হয়, তাহলে কেন 200, ওই যে 0 থেকে 75 ইউনিট বাদ দিয়ে 200 ইউনিট উঠানো এবং সবাইকে বাড়ানো, 600 ইউনিটের উপরে যেটা আছে, তাহলে সেইখানে স্ল্যাব করুক। কথার কথা বলছি যে তাইলে আপনি তো অন্য একটা জায়গায় বিবেচনা করতে হবে, করে সাময়িক চিন্তা করতে হবে। কিন্তু আমরা এটার ঘোরতর বিরোধী, দাম বাড়ানোর পদক্ষেপ কখনো জ্বালানি নিরাপত্তা আনতে পারে না। আসলে একটা প্রশ্ন ওঠে, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা কোনটা? করবেন? সরি, বিদ্যুৎ খাতে সরকারের মনোপলি নিয়ে, কিংবা আসলে আমি একটু আগে এইটা একটা বলি, এইটা একটা ভুল পদক্ষেপ হয়েছে কি জানেন? দেখেন, এটা তো আমাদের স্ট্র্যাটেজিক্যাল খাত, এইখানে আমাদের সরকারের ভূমিকাটাই প্রধান হওয়া দরকার ছিল। এবং আমি যদি বুঝে থাকি, ধরুন বর্তমান যিনি জ্বালানির দায়িত্বে, উনি আগেও ছিলেন, ওনার সাথে যখন ব্যক্তিগত পর্যায়ে কথা হয়, উনিও তো ব্যক্তিগতভাবে উনিও মনে করেন যে সরকারি খাতের প্রাধান্য থাকা দরকার। কিন্তু অতীত দিনে বেসরকারি খাতের প্রাধান্য এমন নিয়ে এসেছে, তাদের উপরে নির্ভরশীলতার কারণে। এজাজ স্যার একটা কথা বলেছেন, খেয়াল করছেন কি না জানি না, যে অনেক কিছুর অবসান করা যেত, কিন্তু ওটা ভয় করছে না, করলে তো একটা হজবরল লেগে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, এটা পারা যাচ্ছে না। এবং শুনে রাখেন, শুধু তাই না, আজকে অনেক সময় জ্বালানি আনার জন্যে আমরা অনেক গোষ্ঠীকে এমন বেশি একক করে দিয়েছি, যারা দেশের বাইরে থাকলেও তাদের সাথে কম্প্রোমাইজ করেই অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। আমি সচেতনভাবে নাম বললাম না, এই ধরনের সংকটের মধ্যে অতীতে ঘটেছে। তো এখন খালি দাম বাড়াই কি আপনি সমাধান করবেন না? একটু সংকট মোকাবেলায় পুরো জ্বালানি নিরাপত্তা কিভাবে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে করতে পারি, জনগণের স্বার্থ বিবেচনা করে করতে পারি, সেই পথে যাবেন। যার জন্য আমরা বলছি গণশুনানি ওনারা আইন পরিবর্তন করে করুক, আমরা সবাই মিলে 1900 আমরা পথ দেখাই, তখন যদি সাময়িক কোনো পেন নিতে হয় নেব আমরা সবাই। কিন্তু সেই সুরক্ষা বলয়টা আসলে তৈরিটা হবে কি করে? তবে ডক্টর ইজাজ, সবচেয়ে বড় প্রশ্ন হয়তো এই মুহূর্তে এটা, এই জ্বালানি খাতকে ঘিরে যে সুরক্ষা বলয়ের কথা আমরা প্রত্যাশা করছি, সেই বলয়টা হবে কি করে? বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটা বড় অংশ আমরা জানি যে সারা বছর আসলে অব্যবহৃতই থেকে যাচ্ছে, সেগুলো যদি আসলে আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রেও কি আসলে এই বলয়টার কাছাকাছি আমরা যেতে পারবো? কোনগুলো অব্যবহৃত রয়ে যাচ্ছে? বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটা বড় অংশ সারা বছর অব্যবহৃত থাকে। ওয়েল, আমার কথা হচ্ছে যে আমরা পাওয়ার প্ল্যান্ট করেছি জ্বালানি ছাড়া। হ্যাঁ, এই যে একটা ভুল, একটা বড় একটা ভুল করেছি, এইটার তো মাসুলটা আমরা দিয়েই যাচ্ছি। হ্যাঁ, ওগুলো যদি ব্যবহার করতে হয়, তাহলে প্রথম জিনিস হচ্ছে আমাদের ডিমান্ড আছে নাকি সেটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমি যেই কথাটা আপনি বললেন প্রথম দিকে, যে অনেকে বলছে যে দাম তো এখানে কমানো যায়, সেখানে সরকার বাড়াবার কথা বলছে। সো ন্যাচারালি সরকারকে একটু একটা ভয়ঙ্কর একটা চিত্রে এখানে প্রতিযোগ হচ্ছে। কথা হচ্ছে যে প্রিন্স ভাই যে কথাটা বললো, আমরা এই 62,000 কোটি টাকার সলিউশনটার দিকে যখনই তাকাই, হ্যাঁ, তখনই আমরা মনে করি যে আরে দাম বাড়াতে হবে। হ্যাঁ, দ্যাট কুড বি, আমি মনে করি দ্যাট কুড বি ওয়ান অফ দ্য মেজার্স। হ্যাঁ, দেখো আমি লিখেছি এখানে 4-5টা মেজার লিখেছি। এটা সবচেয়ে সহজতম মেজার, সহজতম। হ্যাঁ, আপনি যখন ওয়েট লস করতে যান, আপনি কম খেয়ে ওয়েট লস না করে আপনি ওই যে এখন পাওয়া যায় না ওজেম্পিকটা নিয়ে আরম্ভ করলেন। হ্যাঁ, কারণ ওইটাতে আপনার অন্য কোনো কষ্ট হচ্ছে না এবং খুব ইজিলি হয়ে যায়। এই যে ইজি সলিউশন যেটা, এইটার দিকে সরকার ধাবিত হয়।
এর আবার অন্যান্য সাইড এফেক্ট আছে, সেটা আসলে আমরা এক্স্যাক্টলি মনে রাখছি এই যে একসাথে যদি ওনারা দেখাতো, হ্যাঁ এবং শুনানিতে যদি দেখাতো যে দেখেন আমরা 1 টাকা কমাচ্ছি এই পদ্ধতিতে, এই ম্যানেজমেন্ট ইমপ্রুভ করে 1 টাকা আমরা কমাচ্ছি এইভাবে, তা আমাদের আর এখানে এখন উনি যেটা বললেন তাহলে আমরা মেনে নিতাম, আর 1 টাকা আমরা কমাচ্ছি এখানে এই দাম বাড়ানো, এই এতদিন দাম বাড়ানো হয়নি এটা সেটা বলে, হ্যাঁ এই যে বাকি জিনিসগুলো যে করা হচ্ছে না এইটা ফর এক্সাম্পল সিস্টেম লস, হ্যাঁ সিস্টেম লস তো আছে ঠিক না, আপনি জানেন কিছুটা আছে টেকনিক্যাল ইস্যু, বাট কিছু আছে আপনার আমরা সবাই জানি যে এই যে হাজার হাজার এই যে ইজি বাইকগুলো চার্জিং হচ্ছে, এরা কি সবাই বিদ্যুৎ বিল দিচ্ছে? না, রাইট? এই যে এই কি বলে আমাদের গ্যাসের লাইনে যে চুরি হচ্ছে, হ্যাঁ এবং কিরকম চুরি হচ্ছে এটা অকল্পনীয়, হ্যাঁ এই যে এগুলা কি লস না? তাহলে এই ইলেকট্রিসিটি সিস্টেম লস, এটা সিস্টেম লস যদি আপনি অ্যাড করেন এখানেই 1-2 টাকা কমানো যায়, হ্যাঁ তাহলে আপনি দেখাবেন একটা বছরের শেষে যে আমি এইটা করেছি এইটা করেছি, এখন আমি এই কিছুটা করছি না, কোনো কিছুই করা হলো না, আমি 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 বলছি আমি দাম বাড়াবো। এইটা হচ্ছে এই পিডিবি, পেট্রোবাংলা, এই যে সংস্থাগুলা যারা এই যে নিজেদের যে ম্যানেজমেন্ট, নিজেদের যে অপারেশন লজিস্টিক এগুলো যে ইমপ্রুভ করবে সেটার দিকে তাদের মনোযোগ নাই, এইটাই হলো সমস্যা। তার মানে সামনে আসলে বিদ্যুৎটার মূল্যটা নির্ধারণ করার জন্য বা আসলে এই সমস্যাটাকে কমিয়ে নিয়ে আসার জন্য একটা উপায় আছে, সেই উপায়টার প্রতি আসলে দৃষ্টিটা মূলত সরকারের রাখতে হবে কিনা? অবশ্যই রাখতে হবে। আমি তো বললাম সিস্টেম লসটাতে আমি তো দেখাই দিচ্ছিলাম, হিসাব করেই আছে, ইভেন পেট্রোবাংলা নিজেই হিসাব দিয়েছে, হ্যাঁ যে ওদের এবং রুহিন হোসেন প্রিন্স আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।